তারপরে হচ্ছে উইকিক নেমে যাবে। ওটা বেশ কালকে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একজন কোশ্চেন করেছে এটাই, ঠিক আছে। আমি দেখলাম সলভ করলাম, তো সলভ করার পরে মনে হলো যে আপনাদের সাথেও আমি একটু এটা শেয়ার করবো। স্যার রেকর্ডিং শুরু করেছে। এই দেখেন এইগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। এই ঐকিক নিয়মের অঙ্ক আপনার ওই বাঁ হাতের ব্যাপার আর কি, ডান হাতেরও না, বাঁ হাতের ব্যাপার, আপনি এমনি পারেন। আর আমরা প্রথম দিকে এই যে খায়রুলের যে অঙ্কগুলা সাজানো আছে বেশ সুন্দর করে তো সাজায় খায়রুল। যেমন এই যে পদ্ধতি 1, হ্যাঁ, পদ্ধতি 2, তারপর হচ্ছে পদ্ধতি 3, পদ্ধতি 3, তারপরে 4, এভাবে সাজাইছে। তো এই সাজানোর মধ্যেই ওই অঙ্কগুলা সুন্দর করে চলে আসছে, ঠিক আছে। আপনারা ওই যে পাটিগণিতের এই ঐকিক নিয়মের এই অংশ, খায়রুলের এইটা দেখে সিরিয়ালি যদি করতে পারেন তাহলে দেখবেন যে সুন্দর করে হয়ে যাচ্ছে মোটামুটি সিরিয়াল। আচ্ছা ওকে, তার আগে চলুন ওই অঙ্কটা একটুখানি বলি এবং করে আসি। তাহলে অঙ্কটা একটু দরকার আছে, একটু দরকার মানে অঙ্কটার মধ্যে বেশ মজা আছে, এই জন্য আপনাদেরকে আমি একটু দেখাতে চাই, না হলে দেখাতাম না। অঙ্কটা কি এবং মজা আছে। আপনাদের কিছুদিন আগে আমরা এই টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওই যে ভাগশেষ পড়ালাম না, ভাগশেষ পড়ানোর সময় ওই টাইপ নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। আচ্ছা, আমার কমেন্ট সেকশনে আমি কিভাবে যাব? ইওর চ্যানেল, আমাকে একজন কমেন্ট করেছে যে ভিডিওটাতে, সেই ভিডিওটাতে কিভাবে যাব? এই আপনারা কি আপনাদের ভিডিওগুলোটা দেখার ইয়ে ছিল, কাজ ছিল, কেউ কি দেখেছেন ভিডিওগুলো? কেউ কি দেখেছেন? স্যার আজকে দেখবো ভিডিওগুলো, কালকে ম্যাথ গুলো করছি তো। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে নিয়ে চলে এই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছে, তো এই ভিডিওর নিচে কমেন্ট করি। আমার যে মনে হলো যে এইটাতেই কমেন্ট, আমি আমার ইয়ে থেকে দেখি, ফোন থেকে দেখি, ফোনে নোটিফিকেশন আসে, তো নোটিফিকেশনে আর কি দেখা যায়। শুনে কমেন্টটা কোন ভিডিওর? একক দশক স্থানীয় অঙ্ক, এটা তো অপনয়ন প্রতিস্থাপন। একক দশকটা কোথায় আছে? একক দশক, একক দশক, একক দশক স্থানীয় অঙ্কে একটা ভিডিও আছে, সে ভিডিওই তো খুঁজে পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটার মধ্যে একটা ওকে, তো যেটা এই যে এই অঙ্কটা মোহাম্মদ আরিফ নামে একজন দিয়েছে, হ্যাঁ, যে কোন সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? এইটা হচ্ছে অঙ্ক। কোন সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে, কোন সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে ভাগশেষ 29 থাকে, সেই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই অঙ্কটার সমাধান। এই অঙ্কটা আমরা সমাধান কি করব? তাহলে অঙ্কটা আমরা যদি ছোট করে লিখি, অঙ্কটা ধরে করতে হবে, এটা ধরে ধরে অধরে সব রকম মিলায়ে হচ্ছে আমাদেরকে একটু করতে হবে। বিষয়টা এরকম, আপনাদের ওই যে আমি শিখিয়েছিলাম মাঝে যে ভাগশেষ উপপাদ্য যখন পড়ালাম তখন কিন্তু শিখাইছিলাম যে এই 21 একটা
সংখ্যা একে আপনি 3 দ্বারা যদি ভাগ দেন তাহলে ভাগশেষ কত হবে এটা বের করার একটা ভালো সুযোগ আছে, যে এরকম করে এই একে হচ্ছে 3 গুণ 6 করে নিয়ে যোগ 1 করে রাখা, না 3 গুণ 7, সরি 3 দিয়ে তো ভাগ চলেই যায়, তার মানে এখানে যোগ 0 থাকে, ভাগশেষ আর থাকে না। ঠিক আছে, আমি যদি এইটাকে যদি এরকম করতাম, এখন 21/4 করতাম, তাহলে এটাকে আমি এইভাবে সাজিয়ে দিতাম। 4 তো এখানে 4 লিখতাম যেন 4 দিয়ে কাটা যায়। ঠিক আছে, 4 গুণ এইখানে হচ্ছে কত লিখতাম, 4 5 20 আর যোগ 1। তার মানে বিষয়টা এরকম যে ভাগ করলে এই অংশটা কি সুন্দর ভাগ হয়ে কেটে যায়, মানে 5 ভাগ ফল থাকে আর 1 ভাগ শেষ থাকে। মনে আছে এই অংশটা আপনাদের বলেছিলাম ভাগশেষ উপপাদ্যের সময়? মনে আছে স্যার। মনে আছে। আবার ওই যে আরেকটা অংশ আমরা এইভাবে লিখেছিলাম যে ভাজ্য ভাজ্য সমান, তারপরে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই অঙ্কটা করেছিলাম। তো এই অঙ্কটাও আসলে এই তাই ভাগফল। এটা দেখেন, এইটা হচ্ছে আপনার ভাগফল, আর এটা হচ্ছে ভাজক, আর এই যোগ একসাথে একটু বেশি আছে। ঠিক আছে, এই দেখেন এইটা ভাজক, ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে ভাজক আর গুণ ভাগফল যোগ ভাগশেষ এরকম। তো এখন যে অঙ্কটা পুরা উনি বলেছেন সেটা হচ্ছে যে সংখ্যাকে, মূল কথা ছিল এরকম, যে সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে ভাগশেষ 29 থাকে। ঠিক আছে, তার মানে এরকম সংখ্যা কত হতে পারে? 56 এমন একটা সংখ্যা, আমি তো জানি না সে সংখ্যাটা কত, এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 থাকবে। তো আপনি যদি এরকম র্যান্ডমলি একটা চিন্তা করেন, তাহলে এখানে কত লিখলে, ভাগফল যাই হোক সেটা আমার ব্যাপার না, কত লিখলে ভাগশেষ 29 থাকবে, কিভাবে বের করবেন এটা? 56 সাথে 29 যোগ দিয়ে দিব স্যার। হ্যাঁ, 56 সাথে 29 যোগ দিলেই কিন্তু হয়ে যায় 85। তাহলে 56কে 56 আমরা বিয়োগ করে, এটা তো বিয়োগ হয়, বিয়োগ হলে 29 থাকে। তার মানে হচ্ছে আমরা তাহলে একটা উত্তর হতে পারে যে এইভাবে বলতে পারি যে 85কে 56 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 29 থাকে। ওকে, তো এরকম কিন্তু এইটাই যে পাওয়া যাবে তা কিন্তু না, আরো কিন্তু সংখ্যা পাওয়া যেতে পারে। আপনি যদি 56 যদি 85 স্যার, 85 দোকানে 170 ওইটাও হয়। 170 হলে তো পরে 29 এর ডাবল থাকবে বেশি, ওটা হলে হবে না তো। ও জি স্যার, জি স্যার, জি স্যার। মানে বিষয়টা এরকম হবে, 2 আর আমার তো ভাগফল, আমার কিন্তু শেষে যে ভাগশেষ 29 থাকতে হবে। তার মানে 2 আর 56 গুণ দিয়ে 29 যোগ দিতে হবে। তাহলে 2 আর 56 হচ্ছে 112, আর 29 যোগ করলে কত থাকে? 11। 11 1 হাতে থাকে 1 4, 141। আমি যদি এখানে 141 দিই, এই দেখেন আমি ঠিক, সরি 142 দিলাম, 141 দিই, তাহলে 56 দুগুণে 112 লিখলেই বিয়োগ করলেই 29 থাকে, তাই না? তার মানে আমি বুঝে যাচ্ছি যে হ্যাঁ 29 অবশ্যই থাকবে, 29 অবশ্যই থাকবে। ওকে, এই জিনিসটাকে আপনি সুন্দর করে একটা ইকুয়েশনের মধ্যে ঢুকায় ফেলেন তো, যে x সেই সংখ্যা, যে সংখ্যাটা x যেটা কিনা হচ্ছে ভাজ্য, ঠিক আছে, বা আমার এখানে 141, ওকে, বা এখানে 141 সমান, সমান সমান, তাহলে আমি এটা কিভাবে গুণ করলাম? 56 গুণ 2 যোগ 29, তার মানে 56 হচ্ছে ভাজক, 2 হচ্ছে ভাগফল, ভাগফল, আর যোগ এটা হচ্ছে ভাগশেষ। তো 141 এর ক্ষেত্রে, এটা 56 এর ক্ষেত্রে, x এর ক্ষেত্রে কি ঘটবে আমরা বলতে পারবো না, কিন্তু 56 এর ক্ষেত্রে কি ঘটবে সেটা বলতে পারবো। ঠিক আছে, x এর ক্ষেত্রে কি ঘটবে সেটা কিন্তু আসলে বলা যাবে না। কিন্তু যেহেতু আমাদের ওরা বলেছে যে ভাগশেষ 29 হবে, তাহলে 29টা শেষে থাকবে, কিন্তু ভাগফল কত হবে? 56টাও ঠিক থাকবে। ভাগফল 1 হবে না, 2 হবে না, 3 হবে আমি জানি না, তাহলে এটাকে n লিখলে আমার তো কোনো সমস্যা নাই, ভাগফল n, তাই না? ভাগফল n মানে দেখছেন, আমি একটা মোটামুটি চেষ্টা করলাম একটা ইকুয়েশন দাঁড় করার জন্য।
রমজান আলী পেমেন্ট করেছে, লাস্ট ডিজিট ফোন কোড, লাস্ট ডিজিট। আপনারা রেফারেন্সে আপনাদের নামও লিখে দেবেন, তাহলে আপনাদের পেমেন্ট করার সাথে সাথে বুঝে যাবে। এই তো রেফারেন্সে সুন্দর করে নাম লিখে দিয়েছে, গুড। রমজান, ঠিক আছে রমজান ভাই, থ্যাংক ইউ। ওকে, এখন এই হচ্ছে বিষয়। তাহলে এখানে যখন আমার 85 ছিল, তখন এই গেলে 56 ছিল, এখানে 1 ছিল, এখানে ছিল 29। এই একটা হিসাব। তিনি কিন্তু এটা চান নাই, উনি চেয়েছেন যে সংখ্যাকে 56 দিয়ে ভাগ দিলে 29 অবশিষ্ট থাকে। তার মানে এই যে 41 কে 56 দিয়ে ভাগ দিলে 29 অবশিষ্ট থাকবে, 85 কে 56 দিয়ে ভাগ দিলে 29 অবশিষ্ট থাকবে। এখন কথা হচ্ছে যে তাহলে কি 4 দিয়ে ভাগ দিলে কত অবশিষ্ট থাকবে? এই 85 কে যদি আপনি 4 দিয়ে ভাগ দেন, তাহলে 4 দুগুণে 8 আর থাকলো 5, তাহলে 4 কে 4, দেখছেন 1 অবশিষ্ট থাকে। তাহলে আপনি 141 কে ট্রাই করে দেখেন, 141 কে 4 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয়? তাহলে 3 4 12, 3 4 12 হলে একই থাকবে স্যার। হ্যাঁ, 4 5 20, 20, 1 থাকবে। তার মানে উত্তর কিন্তু 1। তবে উনি উত্তর আমার কাছে, আমার মনে হয় না আমি এরকম করে একটা একটা করে বের করে দেখিয়ে করে দিব এটা আশা করেছেন। ঠিক আছে, উনি একটা অঙ্ক মতো করে দিতে মানে চেয়েছে যে একটা অঙ্ক মতো করে দিই। এইভাবে চেয়েছে, বোঝাই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এইভাবে করলে তো হচ্ছে না, কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম যে হ্যাঁ একই অবশিষ্ট থাকবে। তাহলে বিষয়টা এরকম হয়ে গেল না যে n ইন্টু 56 যোগ 29, n এর মান যাই হোক, এটাই না সেই x ছিল আমাদের বলেছে, উনি বলেছেন যে সংখ্যা, তার মানে সেই সংখ্যা x ছিল এটা। ঠিক আছে, তো আমরা x ছিল এটা, এইটাকে তাহলে যদি এখন 4 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত হবে? বিষয়টা এটা না? ঠিক একটু আগে যেরকম আমরা দেখাইছিলাম আপনাকে, 21 কে 4 দিয়ে ভাগ দেওয়ার সময় আমি খুব সুন্দর করে এখানে 4 গুণ সামথিং, এটা মনে করেন n এর সাথে একটা 1 এক্সট্রা ছিল, তখন বললাম যে 1 হচ্ছে ভাগশেষ। এখনো দেখেন আমি এই কাজটা করতে পারবো। তার মানে আমি ওই উপরের এই অংশটা দিয়ে, এই যে এই অংশটা দিয়ে ওই সূত্রটা লিখে এই অংশ দিয়ে আমি হচ্ছে ভাগফল যে কোনো একটা সংখ্যা ধরে নিয়ে আমি খুব সুন্দর করে একটা ইকুয়েশন তৈরি করব যে হ্যাঁ উনি চাচ্ছেন যে সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে সেই সংখ্যা হচ্ছে x। ওকে, তাহলে এখন আমার কাজ হবে x কে 4 দিয়ে ভাগ করে দেখানো যে ভাগশেষ 1 থাকে। ভাগশেষ থাকবে হচ্ছে 1, সেটা এখন আমি দেখাবো। কিভাবে দেখাবো? এই যে আমি x কে x না লিখে এইটা লিখলাম। আচ্ছা, তারপরে এবার একটা কাজ করতে পারি। একটা কাজ করতে পারি, n ইন্টু 56 যোগ এটাকে আমি 28 যোগ 1 করতে পারি, আর নিচে 4 করে দিলাম। ওকে, এখন আমি এটাকে 4 যদি কমন নেই, 4 কমন নিলে কত হয়? তাহলে এখানে 4 কমন নিলে হচ্ছে 4 14 56, তাহলে 14n, আর এখানে থাকে হচ্ছে 7 যোগ 1 ভাগ 4। এবার খেয়াল করেন তো, আসলে আমার এর মধ্যে যাই থাক, আমার তো বিষয় নয়, কারণ এই তো ভাগফল। এই জায়গা তো ভাগফলের জায়গা, আর এই জায়গা তো ভাজকের জায়গা। এই যে ভাজক 4, মানে আমি যখন আসলে সিরিয়াসলি যখন এটা যখন কাটাকাটি করব, তো এই 4 4 তো কেটে যাবে, এটা ভাগফল হিসেবে থেকে যাবে, আর এই যোগ 1 অবশিষ্ট ভাগশেষ থেকে গেল। বোঝা গেছে অঙ্কটা? আমি বুঝাইতে পারলাম যে হ্যাঁ শেষমেশ ভাগশেষ যে 1 থাকবে 4 দিয়ে ভাগ দিলে। কথা বলেন, বোঝাতে পেরেছি? তার মানে অঙ্কটা করতে হবে এই জায়গা দিয়ে। জি স্যার। তার মানে স্যার ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এই যে ছোট্টবেলার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই ব্যাস হয়ে যায়। কিন্তু এখানে ভাগফল ম্যান্ডেটরি না, উনি তো বলেন নাই যে কত হবে, সংখ্যা কত হবে বলেন না, এই জন্য ভাগফল কত হবে আমি জানি না, এই জন্য ভাগফলে n রেখে দিয়েছি। আমার এখানে ভাগফল যা হয় হোক কোনো সমস্যা নাই। যেমন আমি দেখালাম যে 85 দিলেও হয়, আবার 141 দিলেও হয়। 85 দিলে ইয়ে হচ্ছে আপনার 1, কি জন্য, সরি,
এটা না, এটা 85 দিলে হচ্ছে ভাগফল 1, 141 দিলে ভাগফল 2। এটা তো ডিপেন্ড করবে, সংখ্যা বাড়ার সাথে সাথে সুন্দর করে ডিপেন্ড করে দেবে। স্যার গ্রুপে পিক দেন, কিসের পিক? এটার এই জি ছবি? স্যার। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা আপনি স্ক্রিনশট। আচ্ছা তাহলে আমি টোটাল অংশটাই দিলাম। হ্যাঁ, আর আর তো ছোট বড় না, আমি টোটাল একদম প্রথম থেকে যা করেছি সব দিলাম, যেন আপনার কিছু মিস না হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, কারণ অঙ্ক তো ফ্রেশ করা না। অঙ্ক যেহেতু ফ্রেশ করা না, আমি সম্পূর্ণ দিলাম যেন আপনি সুন্দর করে বুঝে যান যে হ্যাঁ এটা হচ্ছে এখানে এই যে টোটাল চলে আসছে। এটাকে আমি আনটাইটেল 1 জেপিজি এটা, তাহলে আপনার গ্রুপে আমি দিয়ে দিই। আপনার গ্রুপে যদি দিতে চাই, গ্রুপ কোথায়? অঙ্কটা বেশ মজার অঙ্ক, উনি আমাকে দিয়েছেন, আসলে স্যার ভালো লাগে। এই টাইপের ম্যাথ কোন চ্যাপ্টারে পাবো? কিসের ম্যাথ? এই যে এই টাইপের ম্যাথ গুলো স্যার। এই টাইপের ম্যাথের আরো ওই রকম কোনো না চ্যাপ্টার নেই এখন, এটা বুঝে বুঝে এটা কি হায়ার ম্যাথের অঙ্ক নাকি স্যার? হায়ার ম্যাথের ওইভাবে কিছু নাই। দেখেন এই অঙ্ক কোনো বইয়েই নাই। হ্যাঁ, আমার দেখা মতো এখন কোনো বইয়ে পাইনি, উনি কোথায় পেয়েছেন আমি জানি না। আমার দেখা মতো আমি এখনো কোনো বইয়ে পাইনি, এবং বোর্ড বইয়ে তো কোনোটাই নাই। তাহলে আর আমরা বলবো কি করে এটা কোন জায়গার? এটা ওই যে আমরা বেশ কিছু স্যার জায়গায় করে আমরা তো সমীকরণকে, এই অঙ্কটা তো সমীকরণের অংশ দিয়ে আমরা করে ফেলেছি। আবার সমীকরণ করতেছে আমরা ভাজক ভাগফল ভাগশেষের ওই অংশও নিয়ে এসেছি। স্যার বলেন। এই অঙ্ক লিখিত তো মনে হয় আসবে না, যে এমসিকিউর জন্য স্যার মুখে মুখে করে ফেললে হবে না? হ্যাঁ, মানে এত কিছু না করে, যেমন এই অঙ্কটা খুব ইজিলি কিন্তু করা যায়। এই যদি এমসিকিউ তে আসে, এমসিকিউ তে তো আপনার 1 2 3 4 এরকম কিছু তো থাকবে, তাই জি না? স্যার। ওই দেখলে এমসিকিউ ধরে চেক করলে, মানে অপশন ধরে চেক করলে হয়ে যাবে। কিন্তু ওই যে আমি করালাম যে হ্যাঁ অঙ্কটা আমি শুধু দেখাইতে চাইলাম যে হ্যাঁ এই অঙ্কটা আমরা সমীকরণ বানায় ফেলেছি। সমীকরণ বানানোর সুযোগ আমাদের রয়েছে, মানে ম্যাক্সিমাম জিনিসকে আমরা না সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি, এই জন্য এটা করলাম। যাক, জি স্যার, সমীকরণের সুবিধা হলো একবার সমীকরণটা করে ফেলতে পারলে অঙ্ক হয়ে যায়। একবার শুধু সমীকরণটা উঠাইতে পারলে হয়, আর কে ঠেকায়। ওকে, এইবার আমাদের নির্ধারিত হচ্ছে যে টপিক ঐকিক নিয়ম, সেই ঐকিক নিয়মে চলে যায়। ঐকিক নিয়ম আপনাদের বেসিক নাই এরকম কোনোভাবেই না, যে ঐকিক নিয়ম মানে এককের মান বের করে যেই সমাধানগুলো করা হয়, এককের মান বের করে। যেরকম যে কিরকম যে এভাবে 7টি কলমের দাম 70 টাকা। তাহলে আমি যদি এখন বলি যে 10টা কলমের দাম কত, বা যদি বলি এভাবে যে 5টা কলমের দাম কত, তখন আপনার একটু অসুবিধা হলেও হতে পারে। তখন ওই যে বললাম যে একক বের করতে হয়। 7টা কলম তো আমাকে একটা কলম বের করে নিতে হবে। একটি কলমের দাম হচ্ছে তাহলে যে 70, একটা কলমের দাম কম হবে তাই ভাগ। ঐকিক নিয়মের এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, একমাত্র গুরুত্বপূর্ণ জায়গা ঐকিক নিয়মের, যে কখন ভাগ হবে, মাঝে মাঝে আবার গুণ হয়। ঠিক আছে, 7টার দাম যদি 70 টাকা হয়, একটার দাম যে কম হবে, এটা কমন সেন্সের ব্যাপার। এই কমন সেন্সটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এই কমন সেন্স যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে অঙ্ক হয়ে গেছে, আর না হলে আর হবে না। এইবার ওরা চাচ্ছে 5টা, তাহলে 5টা কলমের দাম বেশি হবে। ঠিক আছে, তো মূল কথা এই তো, তাহলে এখানে 70 গুণ 5 ভাগ 7। তো এই 5 কোথায় লিখবেন এটা না আর হিসাব না করলেও চলে। কেন জানেন? আমি অঙ্কটা একটু যদি লিখি তাহলে দেখেন হিসাবটা আরো ক্লিয়ার হয়ে যাবে। 7টি কলমের দাম 70 টাকা হলে 5টি কলমের দাম কত? 5টি কলমের দাম কত?
কেন আমি বললাম যে হচ্ছে একটা হিসাব করতে পারলে আর লাগবে না, যখন আপনি 7 হিসাব করে 7 নিচে লিখেছেন, 7 ছিল টি, আবার এখানেও 5 টি, ওই জন্য পরের টি উপরে উঠবে, ঠিক আছে? 7 যখন টি, পরের টি ডেফিনেটলি উপরে উঠবে। কেন আমি একটু বলি, এর ব্যাখ্যাগুলো ছোট্ট করে দিই। এই 5 টি, এটার একক মনে করেন টি, এই 7 এর একক হচ্ছে টি, আর 70 এর একক হচ্ছে টাকা। আপনার এই 5টা কলমের দাম যেটা বেরোবে, এই টি মনে করেন কেটে গেল, এই টাকাটা থেকে গেল। এখন এই 7 কেটে 10 হবে, 10 টাকাটা থাকবে। এককটাও কিন্তু এইভাবে আসে। একক কিন্তু আমরা এমনি এমনি বসিয়ে দিই না, একক কিন্তু একদম এই ইকুয়েশন ধরে ধরেই আসে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন গুণ কোন জায়গায় হয়? গুণ কোথায় হয়? গুণ মনে করেন যে আমি যদি অঙ্কটা এভাবে দিই যে 10 জন শ্রমিক, হ্যাঁ, 10 জন শ্রমিক একটি কাজ করে হচ্ছে 10 জন, বিষয়টা এরকম, 10 জন শ্রমিকের লাগে, না আমি 7 জন লিখি, 10 জনে দিব না, 7 জন শ্রমিকের লাগে 70 দিন, ঠিক আছে? যেখানে একটা কাজ করতে 7 জন শ্রমিক লাগে 70 দিন। এইবার কমন সেন্স অ্যাপ্লাই করেন, তাহলে একজন শ্রমিক যদি ওই কাজটা করে তাহলে কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? দিন লাগবে স্যার। বেশি দিন লাগে। এই হচ্ছে সেই কমন সেন্স। এই দেখেন 7 উপর উঠে গেল। আর যখন আমি যদি বলি তাহলে 5 জন শ্রমিক ওই কাজ কতদিনে করবে, তাহলে 5 এর কথা আর চিন্তা না করলেও হবে, যেহেতু 7 উপরে দিয়েছেন তাহলে 5টা নিচে দিয়ে, তাহলে হয়ে যাবে। আবার যদি বলেন না আমি কমন সেন্স অ্যাপ্লাই করব, তাহলে 5 জনের কম সময় লাগবে, তাই 5 দিয়ে ভাগ। আবার এটাতে 5টার বেশি লাগবে, কলমের দাম একটু বেশি হয়ে যাবে, একটার দাম ছিল এইটা, 5টার দাম তাহলে এর থেকে বেশি হবে, এই জন্য এই যে এইটার সাথে 5 গুণ হয়েছে। আবার এইখানে একজন শ্রমিকের টাইম লেগেছে এরকম 490 দিন, তাহলে 5 জনের, তাহলে এই 5 ভাগ কম হবে, ওই যে ওইটার সাথে ভাগ হয়ে গেছে। এইভাবে যদি একটু চিন্তা করেন তাহলে এই অঙ্কগুলা খুব একটা ভেজাল আপনাকে ফেলবে না, খুব একটা ভেজালে ফেলবে না। এই অঙ্কগুলো আর একটু শর্টকাটে করা যায়। এটা তো লিখিত আসলে এরকম করবেন, এমসিকিউতে আসলে না এই এত লেখালেখিও করা লাগে না। কিভাবে করবেন জানেন? 7টা কলমের দাম 70 টাকা, তো তাহলে এখানে 7 কি লেখেন, হ্যাঁ, নিচে একটা দাগ দেন, সমান দেন, এখানে একটা দাগ দেন 70 টাকা, তাহলে এখানে 70 টাকা লেখেন। 7টা কলমের দাম 70 টাকা, 7টি সমান 70 টাকা। 5টা কলমের দাম কত? মনে করেন 5টা কলমের দাম এক্স, তাহলে তাহলে এখানে লেখেন 5 আর এখানে লেখেন এক্স, ব্যাস। টি এর নিচে টি, টাকার নিচে টাকা, ঠিক আছে? আমি আর একবার বলি, কিছুই করিনি। প্রথম যেটা ছিল সেটা কিন্তু একটা অনুপাত, আমরা এই যে ঐকিক নিয়ম করি না, ঐকিক নিয়ম কিন্তু আসলে আমরা অনুপাত হিসাবেও ব্যাখ্যা করতে পারি সুন্দর করে। আসলে এটা তো একই অনুপাতে বাড়ে, ঐকিক নিয়ম কিন্তু একই অনুপাতে না বাড়লে যে অঙ্কের বা যে সমস্যার হচ্ছে ধারাবাহিকতা নাই, মানে অঙ্কের অনুপাত ঠিক নাই, সে অঙ্কে কিন্তু ঐকিক নিয়ম হয় না। সে অঙ্কে কোনোভাবে ঐকিক নিয়ম হবে না, বুঝছেন? ঐকিক নিয়ম হতে হলে হার সেম হতে হয়, হ্যাঁ, হার সেম। এটাকে আমি আপনার ব্যাখ্যা আমি কিভাবে দিতে পারি? ব্যাখ্যা দিতে পারি হচ্ছে ব্যাখ্যা দেওয়া যায় এমন যদি কোনো সূত্র থাকে, যে সূত্র এরকম, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে আসি। সেটা হচ্ছে এরকম, মনে করেন কোনো কারণে x সমান 3y², ঠিক আছে? আচ্ছা, x এর মান যদি y এর মান যদি y সমান যদি 1 হয়, y সমান যদি 1 হয়, তাহলে x এর মান কত? y এর মান যদি 2 হয়, x এর মান কত? সরি 3 স্যার। 3 হতো, x এর y এর মান যদি 2 হতো তাহলে x এর মান কত? 12 স্যার। 2 4 12। এবার আপনাকে মনে করেন কেউ একজন বলে দিল, হ্যাঁ, কেউ একজন বলে দিল যে y এর মান y এর মান
2 হলে x এর মান 12, তাহলে y এর মান 1 হলে x এর মান কত হবে? ঐকিক নিয়মে কি আর তখন স্যার ঐকিক নিয়মে কি আর করা যাবে? এই যে এখন এই 12/2 6 করা যাবে আর? জি না স্যার। 2 হলে 12, তাহলে 1 হলে কত? আমরা ভাগ করে দিলাম। হ্যাঁ, করা যাবে না স্যার, কিন্তু হবে না, ওই সমীকরণে হবে না। হ্যাঁ, সমীকরণ না, আসলে এটা যদি ভুলেই যাই আমরা, হ্যাঁ, এটা যদি ভুলে যেও যদি আমি আপনাকে করতে দিই, যদি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়, দাঁড়ান ভাই, একটু চা দিবা রাইট নাও। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ঐকিক নিয়ম, এই জায়গা কিন্তু আর সেই অনুপাতটা নাই। সুন্দর অনুপাত নাই। অনুপাত মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এরকম, এটাকে অনুপাত বলে। তো এইখানে সেই সুন্দর অনুপাত নাই, একক হিসাবে আর বাড়েও না কমেও না। এই জন্য আপনার এই টাইপের সমস্যা অনুপাত এই ঐকিক নিয়মে করতে পারবেন না। তবে আপনাদের চিন্তা নাই, ওই জিনিসগুলা আপনাদের থাকেও না, থাকবেও না, ওটা কিছু এক্সক্লুসিভ জিনিস। এই হচ্ছে সেই অনুপাত। এটা 7টার দাম 70 টাকা। এই জন্য আমি এখানে 7 আর এখানে 70 লিখে রাখলাম। আপনি কিন্তু চাইলে এরকমও লিখতে পারতেন 7 70। তাহলে হচ্ছে 5টার দাম কত হবে? আমি ইংরেজিতে লিখি, 5টার দাম কত হবে আমি জানি না, 5টার দাম x। বিষয়টা এরকম, এটারও অনুপাত যা ওই যে একটার দাম হিসাব করেছে এটাতেও যে অনুপাত হবে, এটার অনুপাতও তাই হবে। এই জন্যই হচ্ছে আমরা যদি ইকুয়েশন করেও করি এই অঙ্ক, তাহলে সুন্দর করে মিলে যাবে। তবে আপনাকে জানতে হবে যে অনুপাত হচ্ছে সমানুপাত না ব্যস্ত অনুপাত। আমরা এখন যেটা করছি সমানুপাত। মানে এটা যে অনুপাতে বাড়তেছে, এটাও সেটা বাড়তেছে। মাঝে মাঝে ঘটে কি জানেন? ব্যস্ত অনুপাত হয়, একটা বাড়লে আর একটা কমে। আচ্ছা, এই অঙ্কটার আমি উত্তর করে দিই। দেখেন x এর মান কিভাবে বের করবেন? x হচ্ছে এই উপরে নিয়ে আসেন, মানে 8 গুণ করেন। 8 গুণ হচ্ছে 7x সমান হচ্ছে 5 গুণ 70। তাহলে এখানে x সমান কত হবে? 5 গুণ 70 ভাগ 7। এটা কেটে দিন, 10 হলো, তাহলে হচ্ছে 50। আপনার এই উপরের ক্যালকুলেশন এই জায়গায়ও আপনার এই যে এভাবে এই 10 টাকা কেন বের হলো? সিসি, এখানে 10 হলে এখানে 50 হবে, 50 টাকা। 50 টাকা বের হলো। ওকে, এর সাথে তাহলে এইটা দেখেন করতে যাবেন, এই যে আমি এখন যেরকম শিখালাম, 7 জন শ্রমিক এর লাগে 70, তাহলে 5 জন শ্রমিকের আপনি বলবেন যে x দিন লাগে। এই সুযোগ আপনি আর পাচ্ছেন, ঠিক আছে? কেন পাচ্ছেন না? কারণ আসলে শ্রমিক কমাইলে আমার দিন বেশি লেগে যায়, কমাইলে বেশি লেগে যায়। ব্যস্ত অনুপাত, আমি বললাম কি অনুপাত কি, কমাইলে কমবে, বাড়লে বাড়বে। কিন্তু এই শ্রমিকের এই কাজের ক্ষেত্রে এই অঙ্কগুলা শ্রমিক আর দিন, মানে যেখানে এই জন আর দিন থাকে সেখানে ব্যস্ত অনুপাত হয়। তার মানে x উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এই 5টা শুধু এখানে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে এটা গুণ করে দিন 10, তারপরে 5 আর তার মানে কম হইলেই যে ভাগ হবে এটা তেমন না আর কি বিষয়টা। হ্যাঁ, বিষয়টা এরকম না। অনেক বিষয়টা সময় গুণও হচ্ছে। যখন আমি অনুপাত দিয়ে ব্যাখ্যা করব, তখন আপনাকে অনুপাতটা সমানুপাত না ব্যস্ত অনুপাত এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল করে ফেলবেন। আর যখন ঐকিক স্যার নিয়মে, আপনার কথা শুনিনি। আচ্ছা, যখন অনুপাত দিয়ে ব্যাখ্যা করবেন, অঙ্কটা অনুপাত দিয়ে করতে যাবেন, তখন আপনার অনুপাতটা কেমন হবে? সমানুপাত না ব্যস্তানুপাত, সেটা আগে আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে। আমরা না এখানে টি আর টাকা করলাম আর যৌন আর দিন করলাম। যৌন আর দিনেই যে অঙ্ক হবে তাও তো না, খাওয়ার অঙ্কও তো ঐকিক নিয়মের আছে, কাজের অঙ্ক আছে।
তখন কি কি করতে হবে, তখন আপনাকে ওই যে একটু বুঝে নিতে হবে যে হ্যাঁ কি করবো আমি। তো এবার আমি হচ্ছে একদম খায়রুলে যাই। খায়রুলে গেলে আমাদের হচ্ছে একটা সুবিধা হবে। এটা বিপদ তো, হ্যাঁ খায়রুলে গেলাম, এর একটা জুম করবো কেমনে। আচ্ছা, তো খায়রুলের একটা অঙ্ক